এই পৃথিবীর ইতিহাসের রাজধানী খ্যাত ইস্পাহান নগরী, ঝকঝকে আকাশ, তার নিচে কিছু তালা মিটিমিটি জ্বলছে। সেই তারকার নিচ দিয়েই ভোর রাতে, ভোর হওয়ার কিছুক্ষণ আগে ইবাদতে মশগুল হওয়ার জন্য হেঁটে যান সাদা ধবধবে আলখেল্লা পরা এক রাষ্ট্রনায়ক, যার নাম আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। কিন্তু গত 12ই জুন রাতের তার এবাদতের রাতটি কোনোভাবেই স্বাভাবিক ছিল না। সেদিন তিনি যখন ঝকঝকে আকাশের নিচ দিয়ে ফজরের 1 ঘন্টা আগে এবাদতের ঘরে হেঁটে যাচ্ছিলেন, সেদিন লক্ষ্য ছিল তাহাজ্জুদ পড়ার পর তিনি তার দীর্ঘ 40 বছরের ফতোয়াটি বদলে দিবেন। কি সেই ফতোয়া ছিল? কেন আজকের এবাদতের পরেই তিনি ফতোয়াটি লিখবেন? নতুন ফতোয়াটি কি হবে? বলছি ইরানের কথা। ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। এই যুদ্ধে পারিপার্শ্বিক প্রতিবেশী আদর্শিক দেশ হিসেবে তাদের সাথে যোগ দিয়েছে ইয়েমেন। আমেরিকার সাথে সাইকোলজিক্যালি ইসরায়েলের সাথে সাইকোলজিক্যালি আমেরিকা যোগ দিলেও ফিজিক্যালি আপাতত পারছে না, কারণ নয়তো এটি হয়তোবা একটি বিশ্বযুদ্ধের রূপান্তর হতেও পারে। যদি আমেরিকা ইসরায়েলের সাথে ফিজিক্যালি যোগ দেয়, তাহলে রাশিয়া যোগ দিয়ে ফেলবে ইরানের সাথে। পরিস্থিতি ভয়াবহ অগ্নিগর্ভ ধারণ করতে পারে। বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে চলে যাবে দেশ, কোটি কোটি মানুষের জীবন হুমকির মুখে পড়ে যাবে। বিষয় হলো এই যে মধ্যরাতে ফতোয়া দিবেন কেন? ইরানে দীর্ঘদিন যাবৎ একটি ফতোয়া জারি ছিল যে ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক কার্যক্রম পরিচালনা করবে, কিন্তু কখনো যদি তাদের জাতির স্বার্থে প্রয়োজন হয় তখনই কেবল তারা সেন্ট্রিফিউজকে বোমায় রূপান্তর করবে, অ্যাটমিক পাওয়ারে রূপান্তর করবে। কিন্তু যখনই ইসরায়েল এবং ইরানের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, ইসরায়েল প্রায় 300 যুদ্ধ বিমান এবং 340টি ড্রোন সহ ইরানে আক্রমণ করেছে। ইরানও পাল্টা আক্রমণ করেছে, কিন্তু তার আগে ইরান তাদের সেই বিষয়টি, সেই 50 বছরের পুরনো ফতোয়া বদলে দেবার জন্য, নতুন ফতোয়া জারি করার জন্য ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি মধ্যরাতে তার এবাদতখানায় হেঁটে গিয়েছেন। তবে আজ হেঁটে যাওয়া ছিল তার ধোঁয়ার কুণ্ডলীর মধ্য দিয়ে তাকে হেঁটে যেতে হয়েছে। তাহাজ্জুদের শেষে তার সামনে ছিল একটি সাদা ধবধবে কাগজ, একটি কলম। কি লিখবেন তিনি সেখানে? তিনি কি ডোনাল্ড ট্রাম্পের মৃত্যু পরোয়ানা লিখবেন, নেতানিয়াহুর মৃত্যু পরোয়ানা লিখবেন, নাকি ইসরায়েলের ধ্বংস পরোয়ানা সেখানে জারি করে দিবেন? তবে ইরানের শুরা বোর্ডে সিদ্ধান্ত হয়েছে তারা পারমাণবিক কার্যক্রম পরিচালনা করবে। আপনাদের যারা মোটামুটিভাবে রাজনৈতিক সচেতন, তথ্য পড়েন, ইতিহাস পড়েন, তাদের নিশ্চয়ই জানা থাকার কথা খুব স্বাভাবিকভাবেই 2003 সালে যখন আহমাদিনেজাদ প্রেসিডেন্ট হয়েছিলেন, নিশ্চয় আপনাদের মনে আছে, তখন কিন্তু আহমাদিনেজাদ অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন। এক, ইরানের যে সেন্ট্রিফিউজ স্থাপনা বা পারমাণবিক স্থাপনা, পুরো স্থাপনাকে তিনি মাটির নিচে নিয়ে গিয়েছেন, এক্সট্রা একটি শহর বানিয়ে। কেমিক্যাল ডোজ বানানোর প্রযুক্তি তিনি তখন নিয়ে এসেছিলেন। নিজস্ব প্রযুক্তিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝারি পাল্লার, ছোট পাল্লার এবং দূরপাল্লার মাঝারির ও চেষ্টা চালিয়ে যাচ্ছে। মাঝারি পাল্লার প্রায় 2300 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র বানানো তখন সফল হয়ে গিয়েছিল। ইরানের এই নেতা ড্রোন আবিষ্কার থেকে শুরু করে আরও যেই প্রাজ্ঞ চমৎকার যে ঘটনাগুলো ঘটিয়েছেন, সেগুলো আজ ফলাফল ইরান পাচ্ছে। আমরা সেই জিনিসটি স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করেছি। ইরানের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি এই জিনিসগুলোর উপরে ভিত্তি করেই এগিয়ে যেতে হচ্ছে। তবে হ্যাঁ, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির যে ভুলগুলো রয়েছে, সেই ভুলগুলোই এখন ইরানের মানুষ দুঃখ হিসাবে ভোগ করতে হচ্ছে। আহমাদিনেজাদকে তিনি পরবর্তীতে আর প্রেসিডেন্ট হিসেবে নমিনেট করেননি। বারবার তিনি সাবমিট করেছেন, তাকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করার জন্য চেষ্টা করেছেন, কিন্তু আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির সিলেকশন বোর্ড
election for selection, they are not selected him as a president party, president candidate. For this why they are not, he is not elected himself or submit himself as a president candidate. So this is boldly, clearly certified that he is not absolutely clear person for this president awareness, president candidate. এখানেই ইরানের সমস্যা। কে কে কোন পন্থী বা আয়াতুল্লাহ রুহুল্লাহর খোমেনির পন্থী কারা এবং কারা সেখানে রাজত্ব করবে, একক আধিপত্য বিস্তার করবে, সেই জিনিসগুলো বাতাবরণ ঠিক করতে গিয়ে নিজেদের মধ্যে তারা অনেক রকম সন্দেহ, বিদ্বেষ, দূরত্ব তৈরি করেছে। মাহমুদ আহমাদিনেজাদ যখন প্রেসিডেন্ট ছিলেন, আপনারা তার লাইফস্টাইলটা নিশ্চয়ই ধারণা আছে তার ব্যাপারে। যদি তিনি একজন ভিন্ন ব্যক্তি হিসেবে ছিলেন, তার চাষাবাস, কৃষি, ফসল উৎপাদন, শাক উৎপাদন তিনি সব নিজেই করতেন। নিজের ফসলগুলো তিনি নিজেই উৎপাদন করতেন। কিছুদিন আগে সর্বশেষ যখন 2023 সালে তিনি নিজেকে প্রেসিডেন্ট, ইব্রাহিম রাইসির মৃত্যুর পর, বিমান দুর্ঘটনায় যখন ইব্রাহিম রাইসি মৃত্যুবরণ করে, সেই মৃত্যুর পর যখন আহমাদিনেজাদ আবারও নিজেকে নতুন করে প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করেন, তখন কিন্তু তিনি বলেছিলেন ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস, রিয়াল অ্যাডমিরাল কমিটি অ্যান্ড এয়ার মার্শাল কমিটি সবগুলোতেই ইসরায়েলের ভয়ঙ্কর রকমভাবে মোসাদের চরেরা ঢুকে গিয়েছে। এই কথা বলার সাথে সাথে মাহমুদ আহমাদিনেজাদকে নজরদারির অধীনে নিয়ে যাওয়া হয় এবং এখন পর্যন্ত তিনি নজরদারির অধীনে আছেন। 1 বছর সময়ও গিয়ে পারেনি। এর মধ্যেই ইরানের অবস্থা নাস্তানাবুদ। কি হয়েছে? হামাসের সর্বোচ্চ নেতা, এই পৃথিবীর সবচাইতে নিপীড়িত, নির্যাতিত মানুষের প্রতীকী নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে এই ইরানে। এই বছরই প্রায় 7 জন সায়েন্টিস্টকে হত্যা করা হয়েছে, 2 জন প্রযুক্তিবিদকে হত্যা করা হয়েছে সুনির্দিষ্ট নিশানার মাধ্যমে। প্রায় 6000 কিলোমিটার দূর থেকে নিশানা ঠিক করে নিশ্চয়ই ভিতরে নিউজ লিক করে দেয় এমন কোনো মানুষ সেখানে ছিল। অর্থাৎ আহমাদিনেজাদের কথাটি কাঁটায় কাঁটায় সত্য প্রমাণিত হয়েছে। কিন্তু সত্য বলা মানুষের মূল্য এত কম কেন? সেটাই প্রশ্ন। কারোর কি কোনো সততার ঘাটতি রয়েছে? সর্বোচ্চ মহলে যারা ম্যানেজমেন্ট করছেন দেশটিকে, সেখানে কি তাদের মধ্যে কোনো লুকায়িত বিভাজন রয়েছে কিনা, সেই ভাবনা আপনারাও ভেবে দেখতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।